এবার যারক সন্তান নিয়ে আসছি, এটা ওইটা আমি তো কারোর সামনে পরিচয় দিতে পারি যে আমার আসলে বিয়ে হয়েছে, সেটা মানুষে জানে। কিন্তু জামাই যেহেতু আসে নাই, একটা প্রেগনেন্ট অবস্থায় আসলে হয়তো বা সামাজিক মানুষের কত রকম কথা বলে, তখন আমি দিতাম না, বলতাম না দিব না, তুমি টেহা দিলে আর ফেরত দাও না, দিব না, এরকম বললেও কিছুক্ষণ পরে আবার মানে কোনো দিন আমি রাগ করলে ওই রাগ করতো না। যে আমি যদি খেতাম মানে খানা দানা দেখবে, হ্যাঁ হ্যাঁ কথায় বলে, তারপরে যদি আমি খানা দানা পাকাইতাম না রাগ করে, তাহলে ওই পাক টাক করে আপনার মানে আমার মুখে থুইলা খাওয়াই দিত। মানে বলবো কি যে আমি কোনো দিন কল্পনাও করি নাই যে ওই আমারে ছাইরা চলে যাবে, যে আমার খোঁজ খবর নেব। মানুষে বলে যে একটা বিড়াল পাললেও পুষলো, কিন্তু তার সাথে আমি 8-9 বছর সংসার করলাম, কোনো দিন আমার কথা কি একবারও মনে পড়ে না। আজকে হয়তো বা আমার একটা ছেলেটার পর্যন্ত একবার জিজ্ঞাসা করে না তোর ছেলে কেমন আছে, কি করতেছে। আমি যদি কারোর সাথে নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করি, ওই নাম্বারটা যদি শুনে আমার কণ্ঠ, তখন ব্লক মেরে দেয়। অনেক মানুষের নাম্বার দিয়ে আমি কন্ট্যাক্ট করছি। আসসালামু আলাইকুম। বেশি কিছু আশা করা ভুল। আজকের পর্বে স্বাগত। আজকে একজন প্রবাসীর গল্প শুনবো। প্রবাস যাওয়া, নিজের পরিবার, সংসার, দেশ সবার ভালো করতে, কিন্তু তারপর আসলে কতটা ভালো হলো নিজের। বোন, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কুলসুম, দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আর থানা হচ্ছে পাখনদিয়া। তো আমি দেশের বাহিরে যাই 2007-এ মে মাসে। যাওয়ার পরে পরিচয় হওয়ার পরে ওর সাথে আমার রিলেশন হয়, মানে ওর বাড়ি আমার বাড়ি থেকে। 2009 হচ্ছে আপনার বিদেশ যাওয়া? না, 2007-এ আমি বিদেশ। 2007-এ? 2007-এ কোন দেশে? সৌদিতে। সৌদিতে কোন শহরে? সৌদিতে আমি যাই আল হাফিফ। না, আমি অনেক জায়গায় থাকছি, মানে প্রথম ফার্স্টে আমার যাওয়া হচ্ছে আল বাহাতে, ওইখানে কন্ট্যাক্ট শেষ হয়েছে, পরে আল হাফিফ গেছে। কয় বছর কন্ট্যাক্ট ছিল প্রথমে? ওইখানে 2 বছর কন্ট্যাক্ট ছিল, 1.5 বছর মানে ছিল। তারপরে আমরা এখান থেকে আল হাফিফ যাই। হাফিফ যাওয়ার পরে ওইখানে আমার হাজবেন্ডের সাথে পরিচয়। আপনি প্রথমে কিসের কন্ট্যাক্টে গিয়েছিলেন? মানে হসপিটাল নার্স হিসেবে? না, ক্লিনার হিসেবে। জি। তারপর ওইখানে যাওয়ার পরে আমি মানে ওইখানে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে আমি গেছি মানে আল হাফিফে। হাফিফে যাওয়ার পরে ওই একই হসপিটালে ডিউটি করতাম। তো ওই করতো 3 তলায়, আমি নিচ তলায় কাজ করতাম। তো ওইখানে আমার পরিচয় হয়, মানে আমি টাকা পাঠাইতাম দেশে। তো ওর কাছে বলতেছি যে ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায়? তো ও বলছে কিশোরগঞ্জ, মানে আমাদের একই ডিস্ট্রিক্টে পড়ছে। আমার বাড়ি পড়ছে মানে ওগর বাড়ি যাইতে 10-20 টাকা লাগে গাড়ি। আচ্ছা, মানে কাছাকাছি। তো ওর নাম শফিক। তো আমি বলি কি যে মানে আমারও ছোট ভাইয়ের নাম শফিক। তো আমি ভাই হিসাবে আমি বলতেছি যে ভাই আপনি আমার ভাইয়ের মতো, আমার কিছু টাকা ছাড়া লাগবে বাংলাদেশে, তো আমার টাকাটা ছাইরা দিয়েন। তারপরে আমি টাকা দিই, বাদের দিন আইনে দেওয়ার পরে ওই টাকাগুলি ছাইরা দিচ্ছি। দেওয়ার পরে তো আমার নাম্বারটা ওই নিয়েছে। আবার নেওয়ার পরে মানে প্রায় সময় ফোন দিয়ে আমারে মানে এটা ওইটা বলতো। তো ওই কিন্তু আগেও একটা বিয়ে করছিল, সেটা আমি জানতাম না। মানে জানছি আমার বিয়ের প্রায় 8-9 মাস পরে একটা বাচ্চা ছিল। তো আমি কিন্তু আসলে কাউকে বলি নাই, মানে আমার ওই যে বিয়ে করছে আগে। মানে আমি শুনছি অন্যদের কাছে, কিন্তু ওইও কোনোদিন ফ্যামিলি থেকে জানাইছে না, আমিও জানাই নাই। মানে আমাদের বিয়ে হয়েছে এইভাবে। আমি দেশে আসার পরে গাজীপুরে আমার ফ্যামিলিকে ডেকেও জানাই নাই যে আমি বিয়ে করছি। তারপরে কিছু মানে ওইখানে ওনার সাথে দেখার কতদিনের মধ্যে আপনি বিয়ে করলেন? প্রায় 6 থেকে 7 মাস পরে। টাকা পাঠানো দিয়ে সম্পর্ক শুরু, কথাবার্তা শুরু, তারপরে 7 মাসের মধ্যে ওইখানটায় বিয়ে করলেন? না, ওইখানে না, আমি দেশেই আসি। কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি কেউ জানে না, আমি কাউকে বলি নাই যে আমরা দেশে আসছি। তো আমার একটা ফ্রেন্ড ছিল গাজীপুরে, ওদের বাসায় আসি। আইসা আমরা মানে এইভাবে কোর্ট ম্যারেজ করি। তারপরে কাগজপত্র বাংলাদেশ থেকে বানায় ওই দেশে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা বাহিরে থাকি একসাথে, বাসা ভাড়া নিয়ে। তো থাকার পরে ওইখানে কাজ টাজ করতাম না, বেতন যা আছে তাই। বেতন তখন ছিল আমার বাংলাদেশের 5 থেকে 6 হাজার টাকা বেতন ছিল, ওরও এরকমই। তো আমি ওইখানে থাকি। বাংলাদেশি টাকা 5-6 হাজার টাকা? 5-6 হাজার টাকা। তাহলে সংসার কেমনে চালাবেন? মানে ওই টাইমে মানে যেগুলি কামাই করতাম এগুলি টোটালি খরচ হয়ে পড়তো।
দুজনেরই। হ্যাঁ, ওইটুকু টাকা দিয়ে তো কিছু চলার কথা করা না। যায় না। তো ওইখানে মানে এইভাবে চলতে থাকে, মানে মাঝে মধ্যে দেখা গেছে কিছু আয় করে মানে বাড়িতে পাঠাই, ও বাড়িতে দেয় নাকি ওর বিষয়টা আমি জানি না। তখন অলরেডি ওর বউ আছে, এটা কখন বাচ্চা আছে। জানলেন? এটা আমি জানছি যখন আমার বাচ্চা কনসেপ্ট করছে, তখন মনে হয় 5 থেকে 6 মাস পরে জানছি। কেমন যে করে? মানে আমি পরে শুনছি, তো আমি প্রায় সময় জিজ্ঞাসা করি তুমি আমার বাড়িতে কথা বলো না, বাড়িতে নিবা নাকি, মানে ওইগুলিও বলো না। আমি তো আমার তো কোনো কারোর সাথে সম্পর্ক নাই, বিয়ে হয় নাই, তো আমি যেহেতু আমার কোনো সমস্যা নাই, তাহলে তোমার বাড়িতে কি কোনো সমস্যা তুমি বলো নাকি। তো একদিন হঠাৎ করে ওর বোনের জামাই থাকে সৌদিতে, থাকার পরে ওর বোনের জামাই আমার ফোন দিছিল, মানে ওর মোবাইলে ফোন দিছে, আমি রিসিভ করে যখন কথা বলতেছি তখন জিজ্ঞাসা কে, তখন আমি তো শফিকের বউ। তখন জিজ্ঞাসা করতেছে শফিকের বউ মানে শফিকে বিয়ে করছে, হ্যাঁ না বউ আছে বাংলাদেশে। তখন আমি শোনার পরে তো মনে করেন যে তখন আমার বাচ্চা 6-7 মাস চলে। তখন আমার ফ্যামিলি থেকে জানাইছি, আমার ফ্যামিলিতে জানাইছি যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। তো কিন্তু তখন তো মা অনেকটাই, মা আমার বড় ভাই ওরা তো অনেকটাই রাগারাগি করছে, মানে আমার সাথে কথাবার্তা বলবে না এরকম তাদের মনের মধ্যে প্লেন। তারপরে আমি আর মানে কি বলবো, মারে তো অনেকটা সান্ত্বনা দিছি, মারে বলছি দেখো আমি এভাবে বিয়ে করে ফেলছি ওখানে। তারপরে মনে করেন যে আমি, তুমি যখন জানলে বোন যে উনার আরেকটা বিয়ে আছে, বউ বাচ্চা আছে, তখন তোমার লাগছিল কেমন? তখন তো মনে করেন যে আমার এই অবস্থা ছিল যে আমি নিজে মারা গেলে হয়তো বা অনেকটাই সল্ট হতো। কিন্তু তখন আমি ওই বাসায় ছিল না, ওই মনে হয় কাজে গেছিল না কি জানি করতে গেছিল, তখন ওই আসছিল, ভুলে মোবাইলটা রেখে গেছিল। তো আসার পরে আমি জিজ্ঞাইতেছি যে শফিক তুমি বিয়ে করছো আমারে বলো নাই কে। তো ওই কিন্তু আমার সাথে ঝগড়া করতো না, মানে ঝগড়া করতো না, ওই আমি খেপলেও ওই রাগ করতো না, ওই এমনি অনেকটাই নীরব টাইপের। তো কিন্তু কাজ করতো অনেকটাই, মানে এমন টাইপের কাজ করতো দেখলে মনে হবে যে ওর মতো সিধা সাদা মানুষ মনে হয় পৃথিবীতে নেই, এমনটা কাজ করতো। তারপরে বলতেছে দেখ ভুল তো কইরা লাইছি, বিয়ে করছে, মানুষে কি 2টা বিয়ে করে না, সমস্যা কি আমি খাওয়াইতে পারলে পিন্দাইতে পারলে। তখন আমি কই আমি বাচ্চা, তখন তো 6 মাস, যেমন বাচ্চা নষ্ট করবো এরকমও কোনো পজিশন ওই সৌদি আরব নাই। তখন আমি আমার 6 মাস গিয়ে 7 মাস পড়ছি, তখন মারে বলতেছি মা এরকম ওর তো বউ আছে বাচ্চা আছে। তো মা তো আমার এমনিতেই রাগারাগি করে, তুই কি এলেকিন এটা করছো, তোর কি বয়স গেছিল গা, তুই কি বিয়ে করতে পারতি না, তুই এরকম করছো কে। তখন মারে কিছু বলি নাই। তারপরে 9 মাস গেছে, তখন আমি ছুটিতে দেশে আসবো, মানে আমার বাচ্চা ওইখানে রাখতে পারতাম। তারপরেও যেমন আমি নিয়ে আসছি দেশে, কারণ ওইখানের খরচটা কিন্তু অন্যরকম, একটা বাচ্চা পালা অনেক টাকা পয়সার খরচ হবে। তারপরে আপনার একজন আমার ডিউটি করতে হইব, ওইখানে বাচ্চা একজন দেখতে হইব, তাহলে একটু সমস্যা, এই জন্য আমি দেশে নিয়ে আসি, ওই আসিনি, আমি একাই আসছি। আসার পরে মানে আমার বাচ্চার ডেলিভারি টাইম দিয়ে দিয়েছিল 3 সপ্তাহ পরে মানে বাচ্চা হবে। তখন আমি আসার পরে 10-12 দিন পরেই বাচ্চা কনসেপ্ট করছে। তো এইখানেই আমার মার কাছে রাইখা যায়। তো ও বুঝেনি তো, পাড়ার লোক বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, এবার যারক সন্তান নিয়ে আসছে এটা ওইটা, আমি তো কারোর সামনে পরিচয় দিতে পারি যে আমার আসলে বিয়ে হয়েছে সেটা মানুষে জানে, কিন্তু জামাই যেহেতু আসে নাই, একটা প্রেগনেন্ট অবস্থায় আসলে হয়তো বা সামাজিক মানুষের কত রকম কথা বলে, তারপরে এখানে রাইখা ছুটি। বিবাহিত জীবন, ধর্মমতে বিবাহ করেছেন, কাবিন করছেন, তারপরে আপনারা শুনতে হচ্ছে যে হ্যাঁ, মানুষের বিভিন্ন এখনো মানুষ অনেক কথা বলে আমার যারক সন্তান, কারণ স্বামী তো কখনোই মানে খোঁজ খবর নেয় না। তারপরে আমি আবার কেমনে সহ্য করতেছেন আপনি? 2 মাস 8 দিনের রেখে আমি চলে গেছি আবার দেশের বাহিরে। যাওয়ার পরে আমি ওইখানে ওর সাথে ঝগড়া করি যে আমার ছেলেটারে বাড়িতে রেখেছি, একটা টাকা পয়সা তুমি নিয়ে যেতেও না, তো আমার ছেলে খায় কি পড়ে কি, তোর কামাই আছে না, তোর কামাই তুই দে, তুই কামাই করে কারে খাওয়াবি। তারপরে এভাবে চলতে থাকে, ওইখানের কন্ট্যাক্টটা শেষ হয়ে পড়ে আমি আবার চলে যাই, আবার খামিস মশার চলে যাই, ওইখানে কন্ট্যাক্ট শেষ হইলে পরে ওইখান থেকে আমি আবার ওইখানে ব্যাক করি। তো ওইখানে গিয়ে দেখি যে ফ্যামিলি 2-3টা আছে, কিছু মানুষ মানে ওয়াইফ নিয়ে গেছে, আবার কিছু আছে যারা আমাদের কন্ট্যাক্টের, ওরা ওয়াইফ নিয়ে গেছে, মানে ওইখানে কাজকর্ম অনেকটাই ভালো।
তো আমি আবার চিন্তা ভাবনা করি যে আমি একটা পার্ট টাইম করি, হয়তো বা টাকাটা আমার কিছু আয় হবে। তো একটা ছোট্ট বাচ্চা পালতাম ফিলিপিনি, 800 টাকা দিত, তো বাংলাদেশে 16,000 17,000 এরকম, আর ডিউটির বেতন আসতো তখন 400 টাকা। তো এইভাবে মিলাই আমার 20 থেকে 25,000 টাকা আমার পরে মাস। তখন আমি আবার ওর কোনো দিন আমি বিয়ের হয়েছে মানে কোনো দিনও না যে আমি ওর কাছ থেকে 10টা টাকা ওই আমার ইচ্ছা করে দিছে যে এই টাকাটা নিয়ে তুই একটা কিছু খা, কি তুই একটা কাপড় পর, কোনো দিনও না। তো আমি নিজেও মাঝে মধ্যে চাইতাম, মাঝে মধ্যে চাইলেও ওই কোনো দিন দিত না ইচ্ছা করে। তো আমি ওইখানে এইভাবে মনে হয় 2 বছর পর্যন্ত ওইখানে ছিলাম। তো ওইখান থেকে আবার আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে পরে 2 বছর পরে তখন চলে যাই তায়েবে। ওইখানে তায়েবে যাওয়ার পরে একটা পাগলের মেন্টাল হসপিটাল, ওইখানে আবার পাগলরে গোসল করাইতে হয়। তো আমি পাগলরে গোসল করাই মানে বেতন বাড়ার জন্য, বেতন বেশি দিব, মানে আমার ছিল 400, তখন 600 হয়েছে। তখন পাগল গোসল করাইলে আপনার 1100 থেকে 1200 টাকা বেতন দিব। তো আমি ইচ্ছা করেই নাম দিচ্ছি যে আসছি টাকার জন্য, 2 টাকা বেশি কামাই করলে হয়তো বা আমার ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে। তো ওইভাবে আমি ওইখানে সেটেল হয়ে ওইখানে আমি থাকি। ওই আমার সাথে যে কোন থেকে গেছে ওরে নিয়ে গেছে, ওইও গেছে। তখন তাইবে আমি 3-4টা পার্ট টাইম নিচ্ছি। মানে ওইখানে যাওয়ার পরে আমার পজিশনটা এতটা ভালো হয়েছে, হসপিটাল থেকে অনেক সৌদির মহিলারা ডিউটি করে আমার সাথে, ওরা বলে তুই আমার বাসাতে কাজ করবি? তো আমি বলতাম হ্যাঁ করবো। তো কত টাকা দিবে? তো একটা ওভারটাইম করতাম আপনার 800 টাকা দিত একদিন পর পর। আরেকটা ওভারটাইম করতাম সপ্তাহে 2 দিন কাজ করতাম 4 ঘন্টা করে, ওইখানেও 800 টাকা দিত। আরেকটা করতাম মাসে 4 দিন, সপ্তাহে প্রতি শুক্রবারে আমি যেদিন আমার অফ থাকতো হসপিটালের কাজ, আমি ওইখানে যাইতাম। আমার সপ্তাহে 1 দিন যাইতাম, ওইটা আমার মানে 1000 টাকা দিত। তো আরেকটা কাজ করতাম প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা, ওইখানে দিত 1000 টাকা, আমার বেতন আসতো 1200 টাকা। সব মিলিয়ে আমার 1 থেকে 1,10,20 হাজার টাকা পড়তো। এত পরিশ্রম করতেছেন আপনি, রেস্টটা কখন নিতেন? রেস্টটা আমার টোটালি নেওয়া পড়তো না। মানে আমি যখন কাজ করতাম ডিউটিতে, সকাল ভোরে 5টায় উঠতাম, ওঠার পরে আমি চাটা বানায় নিজে ফ্রেশ হয়ে মানে কতগুলি ভাত, পলিটিন কাগজ আছে ওই সৌদি আরবে, ওইগুলির মধ্যে ভাত নিয়ে চলে যেতাম ডিউটিতে। তো ওই আবার ফ্রেশ ট্রেশ হয়ে ওই চলে যেত। তো ওই কি খাইতো না খাইতো, হয়তো আর আমার সাথে ডিউটি করতো না হসপিটাল। অমানুষের মতো পরিশ্রম করছেন হ্যাঁ, আপনি। পরে ওই গেছে গা অন্য সাইডে, মানে ছেলেদের এক সাইড মেয়েদের এক সাইড কাজ করতে হয়। তো ওইখানে আমি কাজ করছি প্রায় 8 ঘন্টা ডিউটি করছি। ডিউটি করার পরে বাসায় এসে দেখা গেছে কি বুকরা পরে যাইতাম, মুখোশ পরে বুকরা পরে ডিউটি করতাম। আইসা বুকরাটা রাইখা ইউনিফর্মটা খুলতাম, খুইলে শুধু খালি কাপড়টা পরতাম আর বুকরাটা আবার পরতাম, 3 পিস পরে ডিউটি করতাম, পার্ট টাইমে চলে যেতাম। মানে আমার খাওয়া দাওয়া কিছু না। তো অনেক টাইমে দেখা গেছে কি 1 বোতল পানি নিতাম ব্যাগের মধ্যে, হয়তো বা কেক টেক থাকলে, সৌদি আরব আবার খাওয়ার কোনো প্রবলেম নেই, অনেক কিছুই খাওয়ার পাওয়া যায়। তো নয়তো দোকান সামনে পড়লে কোনো একটা কিছু কিনা আবার যাইতাম কাজ। তো কাজ করে আপনার আমি 1 বাসার তো শেষ হয়েছে, তো আরেক বাসায় যাইতে হইব। ওইখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো টাইমে শেষ করে আবার আরেক বাসায় যাইতাম। আরেক বাসায় যাইলে দেখা গেছে ওইখানে 1-2 ঘন্টা কাজ করতে হতো। তখন ওইখানে কাজ শেষ করে তো আবার বাসায় এসে আবার কাজ করতে হবো। সপ্তাহে যেটা আবার দেখা গেছে ছোটা কামও ছিল, দেখা গেছে অনেকেই আমার নাম্বার জানতো, ফোন দিত যে আমার বাসায় কাজ আছে তুই করবি। তো আমি বলছি তো কয়জন লাগবো? তো 2-3 জন গেলে তো একটু তাড়াতাড়ি করে আসতে করতে পারবো। তো ওইখানে আবার 30 টাকা 35 টাকা ঘন্টা দিত, কাজ করতাম। তো আমার ওইখানে দেখা গেছে 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলে আপনার 100-150 টাকা আসতো। তো দেখা গেছে 3,000-4,000 টাকা বাংলাদেশে হইতো। তো আমি তো অনেকটা হ্যাপি, মানে এত কাজ করতে পারতেছি, এত টাকা পয়সা আইতেছে, আমি আনন্দের ঠেলায়। তখন আমার ছেলে প্রায় 4 বছর চলে, বাসার বয়স। তখন থাকে কার কাছে? আমার মার কাছে। ও ঢাকাতে তখন? গ্রামে আমার মার কাছে থাকে। তো ওদের বাড়ি থেকে কেউ আসে নাই, তখনও দেখতে আসে নাই, কেউ দেখতে আসে নাই। তো আমি অনেকবার বলছি যে দেখো বাড়িতে লুকটুক পাঠাও, দেখো আমি না গেলে তো হইব না, কারণ ওর তো আবার বউ আছে, ওর একটা মেয়ে আছে, মেয়েটা এখন বিয়ের লাই। তো একদিন ওই আবার দেশে আসবে, মানে ওর প্লেন হচ্ছে কি বাড়িতে আইসা ওর ওয়াইফকে ছাইরা দিব। তা আমি বলছি তোর ওয়াইফ থাকলে আমি কখনোই তোর সংসার করবো না,
কারণ আমি তো একটা আনমেরিড, আমি তো চাই না বিয়ে হয়ে গেছে, এটা তো না বুঝার কারণে এখন তোর সংসার আমি করব না। তখন ওই বলে ঠিক আছে তুই যদি না থাকস তাহলে আমি ওরে ছেড়ে দিব। তখন কিন্তু আমার কাছ থেকে টাকা পয়সা আমি যে মাসে 3,000 4,000 5,000 ফালাই, তো 2,000 3,000 বলতো কি টাকাটা দিয়ে আমি একটা কাজ করব, ওই বাঙ্গারির ব্যবসা করে, ফ্রিজ এটা ওইটা মানে কারেন্টের জিনিসপত্র কিনে বিক্রি করে। কিন্তু আমার কাছ থেকে 2,000 নিচে 3,000 নিচে কোনো খোঁজখবর নাই। ওর যে বেতন কী করছে তাও কোনো খোঁজখবর নাই। তো নিচে তো নিচেই তো এরকম করে নিত। তা আমি তো ফার্স্ট টাইম এতটা বুঝতাম না। তখন আমি যখন বিদেশ যাই তখন মনে হয় আমার বয়সটা ছিল 14 থেকে 15 বছর। আমার কিন্তু এখন ম্যাক্সিমাম পাসপোর্টের বয়স বর্তমানে 38 বছর, কিন্তু আমার বয়স হচ্ছে এখন 28 বছর, 29 বছর রানিং চলতেছে। তখন যাই তখন তো এতটা ওই এখন এই দেখেন যে এরকম একটা সমস্যা পড়ছে, আইডেন্টি পাসপোর্ট বয়স বেশি থাকলে সমস্যা। কিন্তু তখন তো অল্প বয়সে বাড়ায় বয়স দিছিলাম, আমি বয়স দিছিলাম আপনার 28 বছর দিছিলাম আমার পাসপোর্টের বয়স। 10 বছর বাড়ায় দিছি। তো বাড়ায় দিয়েছি কিসের জন্য, তখন তো অল্প বয়সে নিব না, আর ওই টাইমে এত একটা চাপ ছিল না, তখন এত একটা জ্ঞান ছিল না যে আমি এই কাজটা করলে আমার ভালো হবে, ওইটা করলে ভালো হবে, ওইটা বুঝতে পারতাম না। তো মারে বলতাম, নিজে অনেকটা হ্যাপি লাগতো যে মা আমি এত টাকা কামাই করি। তো মারে দিতাম, ওয়ও নিত, মারেও দিতাম, মারে দিতাম 20,000 30,000, যদি ওই দেখতো তো ওরে বলতাম 10,000 15,000 দিচ্ছি, ওই তো নিয়ে যেত। প্রথম তো আমি ফার্স্টে আনন্দেতে বলতাম যে দেখো আজকে আমার মাস শেষ হয়েছে, আমার 4,000 5,000 টাকা আসছে, মানে এটা আমার কাছে গর্ববোধ মনে হইতো, এতটি টাকা কামাই করছি, তাহলে হয়তো বা আমার হাজব্যান্ডটা খুশি হবে। কিন্তু ওই তো খুশি ঠেলায় যে ওই টাকা পয়সা নিয়ে যাইবো, নিয়ে যে কী করবো না করবো ওইটা আমি বুঝতাম না, যে ওই নিয়ে গিয়ে হয়তো বা আমারে দিব না, ওইগুলো আমার এতটা মাথার ভিতরে ঢুকতো। তখন আমি দিতাম প্রত্যেক মাসে ঘর ভাড়া আসতো 400 টাকা, আবার ওয়াইফাইয়ের বিল ছিল 200 টাকা, কারেন্ট বিল মাঝে মধ্যে আমি দিতাম, কারেন্ট বিল হেই বেশিরভাগ দিত, কিন্তু ওইগুলো আমি জানতাম না। বাজার তো আছে। সব মিলে ওর কাছে ও আপনার কাছে কত টাকা নিছিল? আমার টোটালে টাকা নিছে 35 লাখ টাকা। 35 লাখ টাকা নিছে আপনার কাছে? 35 লাখ টাকা হবে নিছে। আবার আমার নেকলেস ছিল, ব্রেসলেট ছিল, কানের ফুল ছিল, চেইন ছিল, একটা আংটি ছিল। তো ওইগুলি আবার ওই বলছে যে ওর বাইরের কাছ থেকে কতটুকু জায়গা কিনবে, আধা কানির মতো 10 ঘন্টা জায়গা কিনবে। তো বলতেছে বাইরে জায়গাটা বেঁচে লাইবো, তে আমার টাকা দিয়ে তুই জায়গাটা কিনে রাখি। তো হাজব্যান্ডে জায়গা রাখবে সেটা তো একটা আনন্দের বিষয়। তো জায়গাটা আমি বলছি তুমি 5 ঘন্টা তোমার নামে কাওলা করো, আমার নামে 5 ঘন্টা কাওলা করো। বলছে আচ্ছা ঠিক আছে, তোর নামে কাওলা করবো, আমি তোরে দিব। তো বইলা তখন মানে আমার কাছ থেকে নিছি তখন মনে হয় বাংলাদেশের 4 থেকে 5 লাখ টাকা নিছি। মানে ওই কিন্তু প্রত্যেক মাসে নিয়ে যেত, 2,000 3,000 প্রত্যেক মাসে নিয়ে যেত। তো নিয়ে যেত, আমি দিতাম, ওই বলতো এমন টাইপের বলতো, মানে আমি নিজের কাছে মায়া লাগতো, মানে এইভাবে বলতো, দেখ কুলসুম আসতো বাসায়, বলতো দেখ আমার তো এই জিনিসটা কিনতে হইবে, আমার খুব দরকার। তখন আমি দিতাম না, বলতাম না দিব না, তুমি টেহা দিলে আর ফেরত দাও না, দিব না, এরকম বললেও কিছুক্ষণ পরে আবার মানে কোনো দিন আমি রাগ করলে ওই রাগ করতো না। যে আমি যদি খেতাম মানে খানা দানা দেখবে, হ্যাঁ হ্যাঁ কথায় বলে, তারপরে যদি আমি খানা দানা পাকাইতাম না রাগ করে, তাহলে ওই পাকটাক করে আপনার মানে আমার মুখে থুইলা খাওয়াই দিত। মানে বলবো কি যে আমি কোনো দিন কল্পনাও করি নাই যে ওই আমারে ছাইরা চলে যাবে, যে আমার খোঁজ খবর নেব। মানুষে বলে যে একটা বিড়াল পাললেও পুষলো, কিন্তু তার সাথে আমি 8-9 বছর সংসার করলাম, কোনো দিন আমার কথা কি একবারও মনে পড়ে না। আজকে হয়তো বা আমার একটা ছেলেটার পর্যন্ত একবার জিজ্ঞাসা করে না তোর ছেলে কেমন আছে, কি করতেছে। আমি যদি কারোর সাথে নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করি, ওই নাম্বারটা যদি শুনে আমার কণ্ঠ, তখন ব্লক মেরে দেয়। অনেক মানুষের নাম্বার দিয়ে আমি কন্ট্যাক্ট করছি। দেশে আসে আমি তখন তো টাকা পয়সা নিয়েছি, তো দয়া এভাবে নিয়েছি। তারপর মার সাথে শেয়ার করছি আমার নেকলেসটা, লাস্টে টাকা পয়সা আমার আর মানে তখন মাস শেষ হইলে তো টাকা প্রত্যেক দিন তো আর টাকা আসে না। তখন যদি আমি বলতেছি তো আমারটা টাকা টুকা নাই, তে এখন জায়গাটা রেজিস্ট্রি করবো, করতেছে রেজিস্ট্রি করলে এখন 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা আমি কই থেকে দেব। তাই আমি বলতেছি যে আমার এক কাজ, আমার যে স্বর্ণগুলি আছে ওই দিনে বিক্রি করে দাও।
ও বলতেছে স্বর্ণগুলি বিক্রি করার দরকার নাই, তোরটাই আছে তোরটাই থাকুক। তো আমি বলতেছি যে তুমি জায়গা রেজিস্ট্রি করবা, যদি এখন না দিই তাহলে রেজিস্ট্রিটা করবা কীভাবে? তখন বলতেছে আচ্ছা আমি এটা ম্যানেজ করতেছি। তখন করছে কি, ওই রেড করছে, দাঁড় করছে মানুষের কাছ থেকে ওই দেশের সৌদি আরবের 15,000 রিয়াল, বাংলাদেশের 3 থেকে 3.5 লাখ টাকা। তো দাঁড় করছে, ওইগুলি আমারে বলে নাই। তো ডিউটিতে গেলে ওই আমারে জিজ্ঞাসা করে শফিক কই, তো যদি জিজ্ঞাসা কিসের জন্য, বলবো আমার কাছ থেকে 2,000 টাকা নিচ্ছে। আরেকজনে বলবো আমার কাছ থেকে 1,000 নিচ্ছে, আরেকজনে বলে আমার কাছ থেকে 3,000 নিচ্ছে। এইভাবে টাকা কি নিয়ে করতেছে এই টাকা নিয়েও? ওই ওই যে বলে, যদি জিজ্ঞাসা করি ঘরের ভিতরে ঝগড়া করিতে বলে বাইরে দিছি, ওই জায়গার জন্য দিছি, বোনের জামাই একটা বিদেশ আসতেছে ওই জন্য দিছি। তো বাড়িতে যে ফোন দিয়ে জিজ্ঞাসা করি ওর ফ্যামিলির থেকে, তো ওরা বলে যে ওই ফোনই দেন, ওই টাকা মিথ্যা কথা কয়। তো জুয়া খেলে না, কিন্তু নেশা করতে আমি জানতাম মাঝে মধ্যে, কিন্তু এটা সব সময় না। তো কিন্তু মানে জুয়া খেলে না। তো জুয়া খেলে একটা মানুষ টাকা অপচয় করে, কিন্তু জুয়া খেলে না, রাতের 8টার পরে কোনোদিন বাইরে থাকে না। তো টাকাগুলি ওই করে কি ওর ফ্যামিলিতেই দেয়। আমার জানা মতো ওর একটা বোন আছে, খুব বিশ্বাস করে, বোনের জামাই পুলিশের চাকরি করে ঢাকা তেজগাঁও। তো ওরে খুব বিশ্বাস করে, আমার জানা মতো ওর কাছেই টাকা পয়সা দিচ্ছে। কিন্তু ওর বাড়িতে কেউ বলে না যে টাকা পয়সা ওরে দিছে, কেউ স্বীকার করে না। মারেও টাকা পয়সা দেয়, যে বোনেন আছে সবারই দেয়, কিন্তু কেউ ওরা স্বীকার করে না। তখন স্বর্ণগুলি আমি মানে বলতেছি, তখন সৌদি থেকে একটা সৌদি লোক আসবে বাড়িতে বাংলাদেশে, মানে একটা কাজের লোক নিতে, বাসার কাজের লোক নিতে। তো আমারে বলতেছে, মানে আমি সৌদি মহিলার সাথে আমি ডিউটি করি, পাগলরে গোসল করাই, ওই আমার সেমি কাজ করে। তখন পাগলরে গোসল করানো অনেক কষ্ট না? না না, কষ্ট না এরকম, তারপরও তো কষ্ট। অনেক টাইমে দেখা গেছে পাগল খেপে যায় দূরে মারতে, তখন ঘরের মধ্যে দরজা মাইরা থয়ে দিতে হয়, এটা তো পরিশ্রম আছে। তারপরে ওই সৌদি আসবে আমাদের দেশে একটা কাজের লোক নিতে। তো আমার জিজ্ঞাসা কুলসুম তোর বাড়িতে কি কোনো লোক আছে কাজ করতে আসবো? আমি কই না, আমার পরিচিত তো এরকম কেউ জানা মতে নাই। তো আমার জামাইরে আমি জিজ্ঞেসি করে, দেখো আমার বাড়িতে একজন লোক আছে, তো যদি যাই তো আমি মানে টাকা পয়সা ওর দিতে হইব। তখন আমি আবার আমার হাজব্যান্ডে ওর সাথে পরিচয় করাই দিই, সৌদি লোকের পরিচয় করাই দেওয়ার পরে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তুই ঠিকানা দি। তো ওর বোনের জামাই যেটা সৌদিতে থেকেছে ওই আবার বাসা বসে, মানে বাংলাদেশে আসলে ওর হেল্প করতে পারবে। তখন সৌদিতে বাড়িতে আসার পরে আমার নেকলেস, ব্রেসলেট, কানের ফুল, চেন, আংটি সবগুলি ওই সৌদির কাছে আমি দিয়ে দিই। আবার সাবান, শ্যাম্পু যা যা লাগে যাবতীয় সব কিছু দিয়ে দিছি মানে সৌদির কাছে। এমনিতে 3-4 কেজি আরও বেশি পেব দিয়ে দিছি, মানে সৌদি তো এয়ারপোর্টে আই না, ওর বোনের জামাইয়ের কাছে দিচ্ছি। তো দেওয়ার পর আমার মানে ওই আবার মানা করছে স্বর্ণটি দিও না। তো আমি আচ্ছা দিয়ে দিই, স্বর্ণটি যদি দিয়ে দিই তাহলে বেচা না হয় জায়গাটা রেজিস্ট্রি করে নেব। তখন বলছে আচ্ছা ঠিক আছে। তো দিয়ে দিছি পরে, বা বোনের জামাইয়ের কাছে দিছি পরে আমার খুঁজতেছে, মানে বাড়ির বাসায় বলতেছে দেখ টাকা স্বর্ণটি তো নিয়ে রহিমার জামাইয়ের কাছে দিছে, এখন তো ওইটা তো একটা বাটপার, ওইটা যদি ওই বাটপারি করে স্বর্ণটি নিয়ে বেচালাই তাহলে তো স্বর্ণ আর পাওয়াই যেত না। তা আমি কিতে তুমি সুফিয়াপার জামাইয়ের ফোন দিয়ে বলো যে ওই স্বর্ণগুলি নিয়ে যাক, ওইটা আবার ডাকা থাকে। তারপর ওই মনে ফোন দেখ কইছে, তারপর ওর কাছ থেকে স্বর্ণটি, সাবান, শ্যাম্পু যা ছিল সব যাবতীয় নিয়ে গেছে ওর কাছ থেকে। নিয়ে যাওয়ার পরে আর পরবর্তীতে আর স্বর্ণ টন্য আর কোনো খোঁজখবর আয়োজন পায় না, কী করছে না করছে। তো ওরে জিগাইলে হয় আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে পরে তোর স্বর্ণ তোরে দিয়ে দিব, আগে মানে বাহিরে থাকতে এগুলি বলে। তো জাগা পরে কোনো খবর পাইলাম না, আবার কোনো কিছুর আর কোনো খবর পেলাম না দেশে। তখন মানে আমি আসবো না, মানে ওইখানেই আছি। তখন লাস্টে আমার কাছ থেকে তো এইভাবে দয়া নীতি আছে। তারপর আমি লাস্টে একেবারে টোটালে টাকা অফ করে দিই না। যেখানে কাজ করি 1,000, ওইখানে বলি 500 টাকা কাজ করছি মাস শেষে। তো এরকম করে আমি মনে হয় 2-3 হাজার টাকার মতো যদি কামাই করি, 4,000 5,000, তাহলে ওরে দেখাই আমি 1,000 2,000, আর ওটি নিজে আত্মসাৎ করি যে আমি ওরে দিব না। ওই যেহেতু টাকাগুলি, তখন আমার অনেকেই ওই রকমভাবে পরামর্শ দিছে যে এটা করিস না, তোর হাজব্যান্ডকে এটা বলিস না, যেহেতু এরকম করে তো বলিস না। তারপরে যখন এই 17,000 টাকা 15,000 টাকা ঋণ করে, তখন মনে করেন যে ওরে বিভিন্ন মানুষের মারধর করে, অপমান করে, নিজের কাছেও কষ্ট লাগে যে হাজব্যান্ডে এগুলি করে।
তো দিয়ে দিই টাকা। তখন আমি ঋণ ভাঙিয়ে দিছি পুরাটাই। 2-3 মাস কাজ করে ভাঙার পরে তারপরে আবার টাকা পয়সা দিই না। ঘর ভাড়া যা যা আছে যাবতীয় মানে টুকিটাকি আমি নিজে অ্যাকাউন্ট করছি, কিছু টাকা আমার অ্যাকাউন্টে রাখি। তো রাখার পরে পরে আবার হঠাৎ করে আবার শুনি কি ওই দেশের 25,000 টাকা ঋণ করছে। তখন গরু জবাই করে, গরু জবাই করে ওইখানে বাঙালি ছেলেরা আছে মেয়েরা আছে, ওরা 200 টাকা করে বাগা করে ওরা নেয়। তো ওই রকম করে ঋণ করছি। ঋণ করার পরে ডিউটিতে গেলে আমারে খুঁজে, ডিউটিতে গিয়ে ওই সিকিউরিটিরে ফোন দিয়ে বলে যে শফিকের বউরে করেছে। তখন আসলে পরে যদি জিজ্ঞাসা কিসের জন্য, তো বলে কি তোমার জামাইয়ের কাছে টাকা পাই, কত ডি অত ডি। তখন এগুলি শুনলে তো আর মাথা নিজেরই ঠিক থাকে না। তখন ফোন করে আমি গালিগালাজ করি, তুমি কেলেগির মানুষের কাছ থেকে ঋণ করছো, ঘর ভাড়া দেও না, খাওয়ার করছো দেও না, 10 টাকা আমার কাছে এনে দেও না, আমি নিজে দিই না, তো তুমি টাকা করো কি? তো টাকা দিয়ে কি করো তুমি, আর বাসায় আইবা না। তো এরকম করে রাগারাগি করলে তখন আর মানে দেখা গেছে একটু ভয় পাইতো, বাসায় আইতো না, 2 দিন যাইতো গা, বিলার মধ্যে থাকতো। বিলা তো থাকতো না, অন্য কোথাও থাকতো জানি না। তো এরকম করে পরে আমি টাকা দিব না। তো ওর বাড়ির পাশের একটা ছেলে থাকতো সৌদিতে আমাদের সাথে একই কোম্পানিতে। তো একদিন হঠাৎ করে শুক্রবারের দিন আমার ছুটি ছিল, আমি যাবো পার্ট টাইম এই মুহূর্তে নিয়ে এসেছি। আয়সা বলতেছে কি, তখন ওই আমার ডাকতেছে, ভাবি বসেন, আপনার লগে কিছু কথা আছে। বলতেছি কিসের কথা? আমার এখন সময় নাই, আমি কাজে যাবো। তখন বলতেছে আপনার কথা হচ্ছে কি, আপনার যে টাকা পয়সা ঋণ করছে দিয়ে দেন, আপনার বাড়ি থেকে আমি গিয়ে বলবো যে আপনার আমি টাকা দিছে এত, তো আপনারা কতটুকু জায়গা রেজিস্ট্রি করে দিতে। তাই বলতেছে এগুলি কথা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, আমার জায়গারও দরকার নাই, আমার টাকা দিবারও দরকার নেই। ঋণ করছে কি কার জন্য, ওই কীভাবে সুদাইবো, ওই সুদাক আমি দিব না। তখন কইতেছে ভাবি খারাপ না, আপনার কয়টা কথা আছে, আমি বুকরা পড়তেছি আর বলতেছি। তখন বলতেছে পরে, তখন আমি আবার গেছি গে কাজে, পরে বসায় রেখে আমি চলে গেছি কাজে, কারণ আমার কাজ তো করতেই পারবে না, হয়তো আমার টাকা তো দিব না। তো কাজ করে আসছি রাতের 10টা বাজে, গেছি দিনের 7টা না 8টা বাজে, বিকালে 4টা না 5টা বাজে গেছি, 8 ঘন্টা করতে ওইখানে। আসার পরে দেখি কি পাকটা কইরা মানে সব কিছু কাপড় চাপড় ধুয়ে ঘর বাড়ি গুছাইয়া সুন্দর করে থয়ে দিচ্ছি। তখন আইতে আমার কাপড় চাপড় খুলে তাড়াতাড়ি বাথরুমে নিয়ে বলতেছে গোসল কর। গোসল করে বাচ্চা তাই না দেখে কি আমার একবার যত্ন করে অনেক খাওয়াইতেছে। এমনিতে অনেকটাই টেক কেয়ার করতো, অনেকটাই ভালোবাসতো, কিন্তু ওর মনের ভিতরে যে কী ছিল সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো বলতেছি দেখ মানে খাওয়াটা বলতেছে, তখন এত মায়া করলে তো একটু ভালোবাসা জাগে। তখন বলতেছে দেখ টাকা পয়সা ঋণ করছি, ভুল তো করেই লাইছি, এখন আস্তে আস্তে টাকা ঋণ ভাঙ্গা দিয়ে তোরে গিয়ে আমি বাড়িতে গিয়ে তোরে আমি আধগানি রেজিস্ট্রি করে দিয়ে দিই। তখন আমি কইতেছি যে তোমার এই তাল বাহানা কথা আমি অনেক দিন ধরে শুনতেছি, তোমার আমি 1 টাকাও দিব না, তুমি কিভাবে ঋণ করছো, কারে দিছো, ওইখান থেকে আইনার তুমি ঋণ শোধাও। কারণ 25,000 বাংলাদেশের 5 লাখ 5.5 লাখ টাকা, এই টাকাকে আমি কামাই করে ঘরের ভিতরে রেখে দিছি যে তোমার টাকা আমি শুধামো, আমি দিব না। আমি কামাই করছি, আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে আমি টাকা রাখবো। তো বলতেছে, তখন অনেক রিকোয়েস্ট করতেছে। তখন আবার আমার সাথে একটা নরসিংদীর একটা মেয়ে থাকতো জরনা করে, তো ওর সাথে আমি গিয়ে মানে রাগ করে ওর সাথে ওখানে বসে ওর লগে বলতেছি, দেখেন আজকে যদি আমারে খাওয়ায়া পড়ায়া, আজকে যদি ঘর ভাড়া দিয়া কি আমার অ্যাকাউন্টে টাকা রাখে কি আমার বাড়িতে দিয়ে যদি ঋণ করতো, তেন আমি মানে নিজে ইচ্ছা করে দিয়ে দিতাম। কিন্তু টাকাগুলি আমি আজও জানলাম না হ্যাঁ কী করলো টাকাগুলি, ওই কীভাবে কার কাছে দিছে। আমি যদি জানতাম তো মনেটা একটা বুঝাইতে পারতাম যে ওই টাকাগুলি ওই জায়গায় ওই রাখছে। তো ওই টাকাগুলি ওই কী করছে আমি 1 টাকাও দিতাম না, যখন আপনার বলে দিই। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। তখন জরনা পারে মানে কী জানি বলছে, বলার পরে ওই কইতেছে দেখ, তখন ওই দেশে আসছিল না, তখন ঋণ টিন পুরাটাই সুদানি করে। আপনি দেশে ফিরে আসলেন কবে? আমি আসছি 2019-এ লাস্টে। এখন 3 বছর 7-8 মাস চলতেছে, 9 মাস চলতেছে। এর মধ্যে কি দেশে আসার পরে যোগাযোগ হয়েছে আপনার না সাথে? না, ওই আমারে দেশে পাঠাইছে, ওই বলতেছে মানে আমার একেবারে ওর এই ব্যবহার চাল চলন দেখা আমার মন উঠে গেছে। আপনি তারপরে চাকরি ছেড়ে চলে আসবেন কেন? মানে আমার মন উঠে গেছে, আমি আর থাকবো না সৌদি আরব, চলে আসবো দেশে। তো ওই কইতেছে কি না কী কারণে আসছে, এটাও একটা কারণ আছে। আমি যখন ওই যে 25,000 টাকা ঋণ করছি, তখন অনেকেই বোঝায়া তখন বলতেছে তোর জামাই ভুল কইরা লাইছে, তুই ঋণটা শোধাইয়া দে। তখন আমি আবার 4-5 মাস কষ্ট করে বাড়িতে 1 টাকাও দিই না, আমার ছেলেরও দিই না এই খরচ। তখন আমি আমার মানে ওর ঋণ আমি শোধাইছি 4-5 মাস পরে। শোধানোর পরে
মনে 2-3 মাস টাকা আমি আমার নিজে ক্যাশ করছি, বাড়িতে দিছি আমার আম্মু আব্বুর কাছে। আমার ছোটো ভাই তখন বাহিরে যায়, তখন আমার ছোটো ভাইয়েরে কিছু টাকা দিয়ে হেল্প করি। আমি আমার ছোটো ভাই, ওর নামও শফিক। তারপরে আমি যখন ঋণ টিন 2-3 মাস দিই নাই, তখন 2-3 মাস পরে আবার ওই গরু জব করে এইভাবে ঋণ করে 40-45 হাজার রিয়াল টাকা ঋণ করছে ওই সৌদি আরবের। মানে লাস্ট তখন আমি রাগ করে মানে বাড়িতে চলে আসবো এরকম সিদ্ধান্ত নিচ্ছি। তখন মানে আমি তো জানি না, প্রায় 2-3 মাস পরে যখন মানুষের টাকা চাপ দেয়, ওই কি মাসে 10,000 টাকা কামাই করে যে ওই টাকাগুলি ওই শোধাইতে পারবো, তখন তো একজন না একজন আইব। মানে সৌদিগর কাছ থেকে, পাকিস্তানিগর কাছ থেকে, সুদানিগর কাছ থেকে, মাসরিগর কাছ এই থেকে, যে একবার টাকা নিচ্ছে, গরু জবাই করতেছে টাকা নিয়ে। হ্যাঁ গরু জবাই করে ওই ক্যাশ টাকাগুলি বাড়িতে ছেড়ে দেয়। এটা আমার ধারণা, কিন্তু আমি নিজে জানি না। গরু জবাই করে যদি বিক্রি করে তাহলে সেই টাকা তো ওর আবার ফেরত পাইতেছে। তো সে ওই তো আমার যতটুকু ধারণা, হয়তো বা ক্যাশ যেগুলি আইনে হয়তো বা বাড়িতে ছেড়ে দেয় সারা, আমার যতটুকু ধারণা আর কি, কারণ এগুলি কোনোদিন ওর মুখ থেকে শুনি নেই। যদি জিজ্ঞাসা করি চুপ, মানে আমি যদি জিজ্ঞাসা করি, রাগারাগি করি, মানে কোনো কিছু করি, ওই কোনো কথা বলবো না, কোনো প্রতিবাদ করবো না যে এইটা করছি ওইটা করছি, তখন তো রাগ আরও উঠতো যে কি করছো এটা আমার কাছে উত্তর দেও, নাইলে তো আমি একবার নিজে আত্মহত্যা করতে গেছিলাম ওর দুঃখে, ঘরের ভিতরে ফ্যানের মধ্যে মানে নিজের চাইছিলাম যে মরতে। তারপরে একজনে মানে দরজা বাইকে পরে আমারে করছিল ওইখান থেকে, মানে বাঁচাইছিল। তখন আমার বাড়িতে ফ্যামিলি থেকে আমি কারোর সাথে যোগাযোগ করি না, মানে আমার অনেক তার মানে হচ্ছে আবার যখন 25,000 ঋণ করে ফেললো তখন হচ্ছে আপনি না ও তখন আমি ঋণ শোধাইছি, 4-5 মাস শোধাইছি ঋণ। শোধানোর পরে লাস্টে যখন 45 হাজার রিয়াল, মানে সৌদি আরবের রিয়াল, তো আপনার ওই বাংলাদেশের 8 লাখ 8.5 লাখ টাকা, তখন আপনি আর মানে তখন না তারপরও দিচ্ছি, ওরে বাপরে, তারপরও আমি দিচ্ছি, আগে পরে তো দিছি, টোটালি ওর কাছে হিসাব করতাম। তো একদিন আমার সাদা কাগজ দেখা বলে কি তুই এখানে সাইন করছি, আমি তোর কাছ থেকে এত লাখ টাকা নিচ্ছি। তো সাইন করছে, আমি আচ্ছা এটি আমার প্রমাণ, যে কোনোদিন যদি আমার লোক অস্বীকার করো তো এই কাগজগুলি দেখাবো মানুষের। তো এগুলি কই রাখছি না রাখছি, পরবর্তীতে এরকম মাথার মধ্যে এরকম এত একটা মানে মনের মধ্যে ওই রকম শয়তানি নিছি না যে আসলে। আমি লাইটটা দিয়ে আসি। যখন আমি ডিউটিতে যাই আবার এরকম, তো যারা দিছে তাদেরকে মানা করার পরও টাকা দিছে, তখন আমি ওদের সাথে অনেক ঝগড়া করি যে একতে 3বার করে ঋণ করছে, আমি আপনাদেরকে মানা করে দিয়েছি যে ওর 1 টাকাও দিয়েন না, তো আপনি দিছেন কেন জন্য? যারা দিছে একবার তারাও আবার দ্বিতীয়বার দিছে, তো দিছে তো ওদেরকে তো টাকা দেওয়া আমি দিমই না। আমি অনেক রাগারাগি করছি। যারা আমার কাছে তখন চাইও না, যদি ওরা টাকা চায় তো ওরে যদি আমি ফোন দিই, ও যদি বাসায় থাকে, একদিন দরজা দিয়ে আমি শুক্রবারের দিন ছুটি, তো দিনও একটু ঘুমামো, মানে ডিউটি করি প্রতিদিনই, তো পরিশ্রম করি, ক্লান্ত অনেক। তো একজনের দরজায় এসে টুকতেছে, তখন টুকতেছে পরে আমি উঠছি, ও আমারে দেয় না, তুই উঠিস না, তুই যাইস না। আমি কই কেলে কিন, কইতেছে যদি সৌদি টুদি আইলো। আমি করছি সৌদি কিসের জন্য আইব বাসার মধ্যে? তারপরে আমি উঠছি, ওইটা গেছি, দেখি সত্যি সৌদি আইছে। ওই যে বইলে রাখছে টাকা দিব, এখন তো সৌদি পাইব 5,000 রিয়াল, এখন বইলে রাখছে, এখন তো সৌদিরে টাকা দিতে পারতেছে না, এখন মনে হয় বাসা চিনছে, এখন আইছে। তখন আমি জিজ্ঞেসি খেললে কিনে আইসে, বাবা যারা কইতেছে আমি তো শফিকে ঘরে আছে। তখন হ্যাঁ যে ঘরে আছে, আমার মানে মানা করতেছে না বলতে, যে ওই নায়িকা সৌদিরা তো আবার অন্যরকম, হয়তো পুলিশে দিয়ে দিতে পারে। তখন আমি কই নায়িকা তো ঘরের মধ্যে। তখন বলার পরে বলতেছে শফিক আলী কইছে আমার এখন দিত। তখন আমি ওর সাথে মানে আচরণ করে আছে, ঠিক আছে আমি বলবো না। ঘরের ভিতরে আসা রাখছি যে তুই এমন কোনো মানুষ বাকি রাখস না যে তুই টাকা দেনা করস না। মানুষের তো চুর হইলেও স্বভাবটা ভালো রাখে, যে দেশ ছেড়ে বিদেশে এসে মানুষ একটু নিজের সম্মানটুকু চিন্তা করে, তাহলে তুই এগুলি করস না। তুই সব মানে আমাদের কোম্পানির এমন কোনো লোক নাই জানে না যে আসলে ওর স্বভাব চরিত্র এরকম। তো অনেকেই জিগায় যে টাকাগুলি, আবার অনেকের কাছে বলে যে ওই আচ্ছা আমি এই গল্পের আগামাথা বুঝতে পারছি না। এবার আপনি লাস্টের দিকে আসেন, যে এখনকার অবস্থা কি? এখনকার তো এখন মনে করেন, তখন ওই যখন করছে, তখন আমি বলছি আমি আর থাকবো না, আমি চলে যাবো। তো চলে যাবো, তখন ওরে ওই কন্ট্যাক্ট থেকে অন্য জায়গায় পাঠায় দিচ্ছে, দাম্মামে পাঠায় দিচ্ছে। তখন আমি চেষ্টা করছি, ওইখানে তো পার্ট টাইম করতে পারতাম, ওইখানে তো আর কোনো কাজ করতে পারবো না,
যে জায়গায় পাঠাইছি। তো ওর পিস ধরে তো আমার কোনো লাভ হইতেছে না। তো ওইখানে গিয়ে আমার এখানে ভালো ছিল, আমি কাজ করতে পারছি। ওইখানে গিয়ে হঠাৎ করে তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আমি পজিশন ভালো বুঝবো না, কাজ নাও করতে পারি, নাও পাইতে পারি। তো ওইখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না। তা আমি বাড়িতে যাবো গা, আমি থাকবো না। তখন আমি ওইখান থেকে ওরে বলছি আমি কোম্পানি থেকে এক্সিটের পেপার দিছি, মানে চলে আসবো একবারে। তখন ওরে পাঠাইছি দাম্মামে। তখন ওইখানে যাওয়ার পরেই আমি ওর মোবাইলটা প্রায় সময় বিজি পাই। তো বিজি পাই, তোর ওরে জিজ্ঞাসা করি কই কথা কও, কী আসে বিষয়। তখন বলে বোনের কাছে, ভাইয়ের কাছে, ওর কাছে ফোন দিই। তো আমি বলি যে ও আবার যদি যার কথা বলে ওর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে ওই বলে যে না, ফোনই তো দেয় নাই। তো একটা মেয়ের সাথে সম্পর্ক করে আমি থাকাকালীনই, মানে হয়তো অন্য জায়গায়, এই জায়গার থেকে যাইতে আপনার মানে একদিন লাগবে, আর তাও আমি যাইতে পারবো না। তো আমি জিজ্ঞাসা করলে তখন ওর সাথে আমার অনেকটাই রাগ যে এরকম করে থাকবই না। তখন এক্সাইটের পেপার দিছি। তো একদিন আমি হঠাৎ করে আমি সুপারভাইজার কাছে, বাঙালি, ওর কাছে গিয়ে বলতেছি ভাই আমি তো দাম্মামে যাম। তো কইতেছি তে যাইবাতে মানে টাকা চাইতেছি, 500 টাকা দিলে মানে যাইতে দিব, মানে আমার সাইনটা তুইলা দিব, তাইলে যাইতে দিব। এটা গোপন রাখবো, কারণ আমি তো কোম্পানির একটা মেয়ে মানুষ, যদি যাই কোনো সমস্যা হয় তাহলে এই রিক্সটা হেই মানবো। তখন ওরে আমি 500 টাকা দিয়ে আমি ওই পজেটে গেছি। যাওয়ার পরে ওরে আমি আবার গিয়া মানে তখন বলে দিছে ওইখান থেকে, ওই মানে অনেকেই ফোন দেওয়া বলতেছে যে তোর বউ আইতেছে। তখন আসার পরে বলতেছে আয়োগা আমার কী করবো, মানে ওই বলতেছে আয়োগা আমার কী করবো। তখন আমি গেছি অফিসের মধ্যে, ওইখানে দাম্মামে আমাদের কন্ট্যাক্টের অফিসের মধ্যে গেছি। গিয়া ম্যানেজারের কাছে ফোন বলছি, বলার পরে ওরে ফোন দিয়ে আনাইছি। আনানোর পরে ওই তো আমার বই না, মানে ওই বলতেছে ওই আমার বই না। তখন আমি কাগজপত্র ছিল আমাদের, পেপার ছিল, পেপার দেখানোর পরে যা করতেলি তুই ডিপোজ দিস কাগজ, ওরে জিজ্ঞেস তুই ডিপোজ দিস তাহলে কাগজ। তখন তো ওর কাছে কোনো প্রমাণ নাই, তা আমার ডিপোজ দিচ্ছে না কাগজ কই থেকে, আমার তো এখনও হাজব্যান্ড ওয়াইফ আছে, আর কাগজও আছে আমার কাছে, কাবিন নাম্বার সব কাগজপত্র আছে। কিছু সৌদি করছি, কিছু বাংলা, কিছু ইংরেজি, মানে সবাই যাতে বুঝে। তখন মানে ইডি বলার পরে তখন বলতেছে দেখ আমি রাগ করে ওরে থুয়ে পড়ছি, ওই আমার ওইখান থেকে পাঠাই দিচ্ছে, মানে ওই বলতেছে আমি পাঠাই দিচ্ছি। কিন্তু অনেক মানুষের যে টাকা পয়সা পাইবো ওই কারণে যে ওই প্রজেক্ট থেকে ওইখানে পাঠাই দিয়েছে, এইগুলি ওই স্বীকার করে না। ওই স্বীকার করে আমি ওরে কমপ্লেন দিয়ে পাঠাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, পরে আমারে মদিরে মানে ওইখানে ম্যানেজারে বলতেছে আচ্ছা ঠিক আছে তোরা হোটেলে যা, হোটেলে গিয়ে তোরা জামাইবো একসাথে থাইকে আর ডিসিশন নিয়ে তোরা কী করবে। আমি বলছি ওরে এক্সাক্ট লাগা, ওই ওর এই সৌদি আরব থাকতেই না, ওরে এক্সাক্ট লাগা। তখন ওই কইতেছে কি আচ্ছা তোরা জামাইবো যায়া মানে ডিসিশন কর, কালকে সকালে আইস, কী করবি না করবি চিন্তা ভাবনা কইরা আইস। তারপরে আমি গেছি আমার হোটেলে উঠছি। ওইখানে ওঠার পরে আমি বলতেছি যে তুমি কালকা রাইত পরে যদি এখানে তুমি আমার সাথে না যাও দেশে, তাহলে আমি দেখবো এখানে কিছু খায়া, আর নাইলে আমি এখানে জুলে মরে যাবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর সাথে করে নিয়ে আমি কালকে এক্সিটের পেপার দিব, আমি চলে যাবো। তখন আমার কথা মতো বাদের দিন ঠিকই গেছি, পেপার দিছি। দেওয়ার পরে আমারে ওই চাপকু আর কি গাড়ি দিয়ে তুইলা টিকিট কাইটে আবার যে জিনিসপত্র নিয়ে গেছে আবার তুইলা দিয়ে দিছে। তো আমি বাদের দিন আবার সারাদিন গাড়ির মধ্যে থাইকা রাত্রে নামছি। নামার পরে তখন আমার হিসাব টিসাব মনে হয় আর 1 থেকে 1.5 মাস লাগবে আসতে। তখন ওই আমার ফোন দেওয়া, তখন আমার সাথে ভালো একটা সম্পর্ক, মানে কথাবার্তা বলতেছে। তখন আমারে বোঝায় দেখ আমি বাড়ি থেকে কী করবো, যে কাজকর্ম আমি করতে পারবো না, বাড়িতে চলতে পারবো না, এখন আমি বাড়ি থেকে কী করবো, তুই এক কাজ কর আমার এক্সিটের পেপারটা ক্যান্সেল করে থুয়ে যা, আমি থাকি তোরে মাসে 20,000 30,000 যাই পারে আমি দিমু, তুই আস্তে আস্তে টুকটাক করে ঘরটা কমপ্লিট করবি, আর আমার ছেলে আছে মেয়ে আছে ওদেরকে লেখাপড়া করাবি। তো আমি ওর কথা মতো তো আবার চিন্তা ভাবনা করলাম যে আসলে তো আমার বিশ্বাস ছিল যে টাকা পয়সা হয়তো বা বাড়িতে আসলে পরে দিবে, ফোন টোন দিবে, হয়তো বা কোনো কিছু মনের মধ্যে নাই ওইরকম কিছু আমার, কিন্তু ফিরে আসার পরে সেটা কিছু হয় না না। সেটা হয় নাই। তখন আমি ওইখান থেকে আমি 1 থেকে 1.5 মাস পরে চলে আসি। চলে আসার পরে আমার প্রায় 2 মাসের মতো ভালো একটা সম্পর্ক ছিল। ফোন দিছিল, একবার 20,000 টাকা দিছিল। দেওয়ার পরে আমি ওগর বাড়িতে গেছি। যাওয়ার পরে গ্যাস সিলিন্ডার যা যা আছে, তখনও আবার ওয়াইফের বাড়িতে এসে সাইরা দিছে, মেয়েটা রেখে দিছি। তো বাড়িতে আসার পরে আমার ননেশের জামাই আবার আমার আয়সা নিয়ে যায়। তো আমার বাড়ির জন্য টুকিটাকি জিনিস আনছি, আনার পরে আমার বাড়িতে কিছু রাখছি, ওর বাড়িতে কিছু রাখছি রাইখা ওইখানে আমি আমার গ্যাস সিলিন্ডার ওই 20,000 টাকা দেওয়ার পরে আমি যা যা কিনার সব যাবতীয় কিনছি। কেনার পরে ওইখানে আবার আমার একটা বাসুর থাকতো সৌদিতে, ওই আমারে
মানে বাড়িতে শুনছে যখন আমি আসছি, ওই আবার আমার বাসায় বেড়ায় গেছে। তখন আমার বাড়িতে আসছে, আসার পরে বলতেছি কি যে সাব্বিরের মা তোমার সাথে কিছু কথা আছে। আমি বলতেছি কি, ও তোমার নাম্বারটা দিও। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিছি। তখন গিয়ে আমার রাত্রের দিকে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি কি তোমার এখানে থাকা তোমার জন্য নিরাপদ না। কিসের জন্য? বলতেছি শফিকে তো অন্য একটা বন্ধুর সাথে প্রোগ্রাম করছে তোমার মায়ের আলানোর জন্য, মানে একবারে শেষ করে দেওয়ার জন্য। তুমি এখানে থাকবা, তোমার জন্য রিস্ক। তখন আমি ভাবতেছি যে কথাটা কি আসলে সত্য, কি আমার আসলে মায়ের আলানোর প্ল্যান করতেছে, আর কী জন্য মারবো। তো আমি নিজেও বুঝা কুলাইতারি না। তো মার সাথে আমি ফোন দিছি, মারে কই মা এরকম এরকম। মা কইতেছে ওর বিশ্বাস নেই, কারণ ও করতেও পারে, আর ওর দিকে লুক বেশি একটা ভালো না, কিছু খারাপ ছেলে পেলে আছে, টাকার লোভে অনেক কিছু করতে পারে। তখন আমারে কইতেছে তুই আয় পর। তখন আমি এর ভিতরে বাড়িতে আসার পরে 50,000 টাকা আবার ওর বোনের আমি দাগ দিচ্ছিলাম। বলছি এই টাকাটা আমি আমার বড় ভাইয়া দিছিল, ওই টাকাটা ওইখান থেকে নিয়ে ওর বোনের জামাই দেশে আসছিল তো ছুটিতে, এই জন্য দিছিলাম। তখন এখন তো আমি যদি জায়গা ওই টাকাগুলি যদি আবার না দিল, তখন আমি চিন্তা করতাম মারে ওই টাকাটা আমি নিয়ে আলো, তারপরে আমি বাড়িতে আসবো। তারপরে ওর সাথে কথাবার্তা হয়, তো মোবাইল প্রায় সময় শুধু বিজি পাই, প্রায় সময় বিজি থাকে। তখন বিজি থাকলে আমি জিজ্ঞাসা করলে বলে বোনে ভাইয়ে ওরে ওরে ফোন দেয়। এখনকার অবস্থা কি বলেন তো? এখনকার অবস্থা টোটালি কোনো খোঁজখবর নাই। মানে কয় মাস কথা হয় না? আজকে 2 মাস ভালো সম্পর্ক ছিল বাড়িতে আসার পরে। তারপরে 3 বছর কোনো যোগাযোগ নেই? 3 বছর 8 মাস, আমি আসছি 9 মাস হয়েছে, এখন 2 মাস বাদ দিলে 3.5 মাস, 3.5 বছর যায় কাছাকাছি। আমার কোনো টোটালি কোনো খোঁজ খবরও নাই, মানে আমার ছেলেরও কোনো খোঁজ খবর নাই, মানে কেউর সাথে কোনো যোগাযোগ। ফোন দিলে ধরে না? না, ব্লক মাইরা রাখছি। যে কতগুলি কন্ট্যাক্ট নাম্বারে লাস্ট কি কথা হয়েছিল ওর সাথে আপনার? লাস্টে কথা হয়েছিল মানে ওর ছেলের আমি রাইখা ওদের বাড়িতে আমি রাইখা আসছিলাম। আমি কইছিলাম যে তুমি বাড়িতে আইও, নাইলে আমি ছেলে নিব না, ছেলে বাড়িতে রাইখা যাবো। লাস্টে এই কথাই কইছে, কি তোর তো বাপের বাড়িতে তুই থাক, আর আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করিস না। তখন নাম্বার ব্লক মারছে, আর কোনো কথা হয় না। তার মানে না জেনে বিয়ে করার কারণেই আসলে আপনার জীবনে এত কিছু হলো, ব্যাপারটা কি আসলে সেটা জানি না, হয়তো বা আল্লাহ কপালে কী রাখছিল, হয়তো বা সেটাই আমার লেখা ছিল কপালে। আর এটা সত্য যে কিছু জিনিস জেনে শুনে করাটাই অনেকটাই বেটার। আর হয়তো বা আমি যে ভুল করছি, আর যেই রকম কেউ কোনো দিন ভুল না করে, সেটা আর কি। এখন বর্তমানে এইভাবেই আছি, আবার চিন্তা ভাবনা করতেছি দেশের বাইরে চলে যাব, মানে আমি বইয়ে জমা দিছি অন্য রাষ্ট্রের জন্য। ঠিক আছে বোন, দোয়া করি আল্লাহ আপনার বিপদ দূর করুক। এবং যদি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান? দর্শকের জন্য মানে আমি কি বলবো আপনাদের কাছে, আমার একটাই কথা, যারা যেখানেই থাকুক না কেন, যদি আমার এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনারা কিছু শিকার আছে, তাহলে শিকার। আর নিজে যা কিছু করবেন দেখে শুনে বুঝে করবেন, সেটাই সবচেয়ে বেটার। আর আমার মতো ভুল আপনারা কখনোই করেন না, কারণ আমি যে ভুল করছি মানুষ বিশ্বাস করে, আর সেই বিশ্বাস